এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং আমি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি এবং তোমাদের সাথে আছি আমি আবিদা পারভিন চৌধুরী, তোমাদের আবিদা আপু। আজকে আমরা এক ক্লাসেই পুরো অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে সেটা আমরা রিভিশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো আমাদের এই ক্লাসে আমরা প্রথমত টপিকটা নিয়ে একটু অল্প করে আলোচনা করব, তারপর কিছু এমসিকিউ কোশ্চেন দেখাবো এবং তার সাথে সাথে তোমাদেরকে আমরা সিকিউ হ্যাক্স দিয়ে দেবো। এবং তোমরা যারা আমাদের একাডেমিক ব্যাচের শিক্ষার্থী ছিল তোমরা অলরেডি জানো যে সিকিউ হ্যাক্স মানে কি। সিকিউ হ্যাক্স মানে একটা চ্যাপ্টারের উপর সামারি করে একদম মূল কথাটা বের করে আনা, যেখান থেকে পরীক্ষায় যে কোনো সৃজনশীল প্রশ্নে তুমি উত্তর করতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমত আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে কাবুলিওয়ালা, তাই না? তো এই কাবুলিওয়ালা যে টপিকটা আছে এর মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলো তো? বলা হয়েছে পিতা মাতার যে স্নেহ বা বিশেষ করে পিতার তার সন্তানের প্রতি যে স্নেহ বা ভালোবাসা, এটা কখনো দেশে বিদেশে পার্থক্য হয় না। ধরো আমেরিকার একজন বাবা তার সন্তানকে যেরকমভাবে ভালোবাসে, আমাদের বাংলাদেশের বা ইন্ডিয়ার একজন বাবাও কিন্তু তার সন্তানকে সেমভাবে ভালোবাসে। এরকমই বাবার তার সন্তানের প্রতি যে ভালোবাসা, যে স্নেহ, মমতা, মহাব্বত, এই জিনিসগুলো নিয়ে আসলে মূলত এই কাবুলিওয়ালা যে গল্পটি আছে সেখানে আলোচনা করা হয়েছে এবং সেখানে আমরা কয়েকটা চরিত্র দেখতে পেয়েছি, তাই না? এই যে কাবুলিওয়ালা, তার নাম কি ছিল বলো তো? তার নাম ছিল রহমত, তাই না? আর এই কাবুলিওয়ালার সাথে যে ছোট্ট বাচ্চাটার সম্পর্ক সৃষ্টি হয়েছিল তার নাম কি ছিল? মিনি। তার নাম কি ছিল? সে ছিল হচ্ছে মিনি। তো এই মিনিকে রহমত সাহেব কি করতো? তার মেয়ের মতো করে আদর করতো। এবং এই রহমত কিন্তু একজন ফেরিওয়ালা টাইপের ছিল, যিনি হচ্ছে বাদাম বিক্রি করতেন। তো এই যে রহমত সাহেবের সাথে মিনির একটা সম্পর্ক গড়ে ওঠে। তো এই জায়গায় দেখা যায় মিনির যে বাবা মা তারা কি হয়, এই সম্পর্কটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকে। কারণ কি? কারণ তারা ভয় পেত যে যদি কখনো কিডন্যাপ করে মিনিকে সেই লোকটা নিয়ে চলে যায়। এজন্য পিতামাতার সন্তানের প্রতি এতটুকু কেয়ারনেস থাকা খুবই ভালো কথা, এটা কোনো খারাপ দিক না। কিন্তু এই জায়গায় দেখানো হয়েছে যে কাবুলিওয়ালা অর্থাৎ যে রহমত সাহেব ছিলেন, উনি হচ্ছে আফগানিস্তানে ছিলেন, তারও একটা মেয়ে আছে। কিন্তু তারপর সেই মেয়ের প্রতি যে ভালোবাসাটা, সেই মেয়ের প্রতি ভালোবাসাটাই কিন্তু তিনি মিনির প্রতি দেখিয়েছিলেন, যে মিনিকেও তিনি এরকমভাবেই ভালোবেসে থাকেন। তো চলো, মোটামুটি আমরা বুঝে গেছি এই গল্পের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা এমসিকিউ কোশ্চেনে চলে যাব। দেখো, কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে ছিলেন? কে ভয় পাইতেন মিনিকে নিয়ে, বা মিনিকে এবং রহমত সাহেবের যে সম্পর্ক ছিল সেটা নিয়ে কে ভয় পাইতেন বলো তো? রহমত নাকি হচ্ছে মিনির মা, নাকি হচ্ছে রামদয়াল, নাকি মিনির বাবা? আমরা জানি এখানে মিনির যে মা ছিলেন সেই হচ্ছে মূলত ভয় পাইতো যে মিনি ওই লোকটার সাথে কথা বলে বা ওই লোকটার সাথে মিনির খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটার জন্য। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে মিনির মা। তারপরে দেখো, তারপরে মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? মিনির শ্বশুর বাড়ি যাচ্ছে বলে, নাকি রহমতকে কারাগারে যেতে দেখে, নাকি মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়, নাকি রহমতের মেয়ের কথা ভেবে? তো দেখো, মিনির সাথে যখন রহমত সাহেবের দেখা হয়নি ওই মোমেন্টটাতে কিন্তু মিনির যে বাবা ছিলেন তিনি একটু কি, তার মনের ভিতরে কষ্ট হয়েছিল, একদম ব্যথা হয়েছিল। কারণ যখন রহমত সাহেব ফিরে আসে কিন্তু মিনিকে সে আর দেখতে পায় না। দেখো, ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন, তবে কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রে মিল আছে? তোমরা অলরেডি বুঝে ফেলছো কোন চরিত্রে মিল আছে, আমি আর এটা দিব না, তোমরা দেখে বুঝতে পারছো। রহমত তার মিনির প্রতি, ছোট্ট মিনি বাচ্চাটার প্রতি যে তার একটা আবেগ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সেই ঘটনাটাই কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। তারপরে দেখো, উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? সন্তান বাৎসল্য। সন্তান বাৎসল্য মানে কি? সন্তানের প্রতি পিতামাতার যে অকৃত্রিম ভালোবাসাটা, সেটাকে বলা হয়ে থাকে সন্তান বাৎসল্য। সহমর্মিতা নাকি হচ্ছে সহযোগিতা? সহমর্মিতা মানে কি? সহমর্মিতা মানে হচ্ছে বোঝাচ্ছে তোমার তার প্রতি যে একটা সফট কর্নার থাকা, একজন মানুষের প্রতি যখন তোমার সফট কর্নার থাকা। আর এখানে কি কোনো সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে? না, এখানে হচ্ছে মহাব্বত এবং হচ্ছে মানে পিতার তার সন্তানের প্রতি যে ভালোবাসা সেই দিকটা মানে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি উত্তর হচ্ছে 1 এবং 2। তারপরে দেখো, একদণ্ড কথা না বলে থাকতে পারে না কে বলো তো? মিনির মা। গল্পকথক মিনি নাকি রহমত? আমরা জানি একদণ্ড কথা না বলে থাকতে পারতো না মিনি, কারণ মিনি খুবই একটু চঞ্চল প্রকৃতির ছিল এবং সে অনেক বেশি কথা বলতে পছন্দ করতো। এই জন্য মিনি একদণ্ড কথা না বলেও থাকতে পারতো না।
গল্পকথক নোভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন? গল্পকথক নোভেলের কততম পরিচ্ছেদে? ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ এবং ঊনবিংশ। এখানে আমরা দেখতে পাই যে গল্পকথক নোভেলের যে সপ্তদশ শতকটা ছিল, সপ্তদশ পরিচ্ছেদটা ছিল, সেখানে তিনি হাত দিয়েছেন। এখানে কিন্তু পুরো গল্পটা আমাদের যিনি লেখক ছিলেন সেই লেখক কিন্তু পুরো গল্পটাকে ব্যাখ্যা করতেছিলেন। তো তারপরে দেখো গল্পকথক কখন নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছিলেন, সেটা কখন, কোন সময়টাতে তিনি হাত দিয়েছিলেন বলো তো? বলা হয়েছে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা নাকি রাত্রিবেলা? অলরেডি তোমরা জানো এটা কি উত্তর হবে, সকালবেলা। তারপরে দেখো রামদয়াল কাকাকে কি বলেছিল? রামদয়াল কাকাকে কি বলছিল? কাককে কি বলেছিল? কোয়েল, কোয়া, কাউয়া নাকি কুয়া? তো এখানে কিন্তু দেখেছিলাম আমরা যে রামদয়াল হচ্ছে কাককে তোমার কুয়া বলে সম্বোধন করেছিল। কি বলে সম্বোধন করেছিল? কুয়া বলে। তারপরে দেখো মিনির গল্পকথকের টেবিলের পাশে কি খেলছিল? চোর পুলিশ। মিনি হচ্ছে গল্পকথক অর্থাৎ লেখকের টেবিলের পাশে কি খেলতেছিল? আমরা দেখেছিলাম সে হচ্ছে আগডুম বাগডুম খেলতেছিল। কি খেলতেছিল? আগডুম বাগডুম, ঘোড়াডুম সাজে, ঢাল ডুল, সাজল বাজে, এরকম একটা হচ্ছে ছড়ার মতো ছিল, সেটা সে খেলা করতেছিল আর কি। তো এই টাইপের দেখবা যে একদম সহজ সহজ কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসে, আমরা জাস্ট রিভিশন করে চলে যেতেছি। তোমরা দেখো যে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো কিনা। দেখো মিনি আগডুম বাগডুম খেলা রেখে কোথায় ছুটে গেল? কোন জায়গায় গিয়েছিল বলো তো? দরজার দিকে, জানালার দিকে, পড়ার টেবিলে নাকি শোবার ঘরে? আমরা দেখেছিলাম যে সে জানালার দিকে ওই রহমত মিয়াকে কি করার জন্য বলো তো? দেখার জন্য সে জানালার কাছে ছুটে গিয়েছিল। কাবলিওয়ালার গায়ে কি ধরনের কাপড় ছিল? দামি চকচকে, তেল চিটচিটে, ময়লা ঢিলা নাকি শুভ্র সফেদ? তোমরা সবাই জানো তার ময়লা, তার শরীরের মধ্যে কিন্তু যে ড্রেসটা বা জুব্বাটা ছিল সেটা ছিল কি তোমার ময়লা, একটু ঢিলা টাইপের। তারপরে দেখো কাবলিওয়ালার মাথায় কি ছিল? পাগড়ি, টুপি, রুমাল নাকি হ্যাট? আমরা জানি তার মাথায় ছিল পাগড়ি, কারণ আফগানিস্তানের মানুষদেরকে দেখবা তারা সবসময় পাঞ্জাবি বড় ঢিলা ঢালা পোশাকের সাথে কি পরে বলো তো? পাগড়ি পরে থাকে। কাবলিওয়ালার হাতে কি ছিল? লাঠি, ঝোলা, বাক্স নাকি থলে? আমরা জানি তার বাক্সের মধ্যে বাদাম থাকতো, আরও অনেক ধরনের জিনিস থাকতো, বাদাম টাদাম থাকতো, তার হাতে কিন্তু একটা বাক্স ছিল। তারপরে দেখো গল্পকথক মিনির ক্ষুদ্র আঁচল কিসে পরিপূর্ণ দেখলেন? গল্পকথক মিনির যে ক্ষুদ্র আঁচল সেটা চকলেট বাদামে নাকি বাদাম কিশমিশে, বিস্কুট কিশমিশে নাকি হচ্ছে বিস্কুট চকলেটে? দেখো এগুলো খুবই কনফিউজিং, দেখে অনেক সময় তোমরা ভুল অ্যান্সার করতে পারো, একদমই করা যাবে না। তিনি তার যে আঁচলটা, কাপড়ের যে আঁচলটা সেটা বাদাম এবং কিশমিশে ভর্তি হতে দেখেছিলেন। তোমার ও ঝুলির ভিতরে কি? মিনির এই প্রশ্নের উত্তরে কাবলিওয়ালা কি বলেছিল? হাতি, হাতি, হতি নাকি ইতি? অর্থাৎ সে যখন ওই ঝোলাটার ওই বক্সটার মধ্যে কি আছে সেটা মিনি তার কৌতূহল বশত জিজ্ঞেস করছে, সে বলেছে তার বক্সের মধ্যে আছে বিশাল বড় একটা হাতি আছে। অর্থাৎ বাচ্চাদের সাথে দেখবো মুরব্বীরা অনেক সময় এরকম মজা করে থাকে না। তারপরে দেখো মিনিকে কাবুলিওয়ালা কি বলে ডাকতো? জুকি, জুকি, খুকি নাকি ঝুঁকি? আমরা দেখেছি তাকে খুকি বলে ডাকা হতো। কি বলে? খুকি বলে ডাকা হতো। আমি শ্বশুরকে মারবে কে বলতো? মিনি বলতো নাকি হচ্ছে রহমত বলতো, লেখক বলতো না? এই ধরনের ডায়লগগুলো সবসময় মনে রাখবা যে আমি শ্বশুরকে মারবে, আমি শ্বশুরকে মারবে, এই কথাটা বলছিল হচ্ছে তোমার কি বলতো রহমত সাহেব। কারণ তিনি যেহেতু অন্য দেশে ছিল তার বাংলা বলাটা একটু ভাঙা ভাঙা টাইপের ছিল, তাই না? এই ভাঙা ভাঙা টাইপের ছিল দেখে কিন্তু সে কি এই ধরনের কথাটা তার মুখ থেকে মানে বের হয়েছে, যেটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা রহমত সাহেবের ছিল। স্বামী শ্বশুরকে মারবে রহমতের এই কথার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? তার রাগ, তার ঘৃণা, তার কৌতুক নাকি তার ভর্ৎসনা? সে তার কৌতুক মানে কৌতূহল যে তুমি কি স্বামী শ্বশুরকে কি মারবে, এ ধরনের একটা কৌতূহল প্রকাশ পাচ্ছে তার এই কথাটি দ্বারা। তারপরে দেখো কার সম্পর্কে মিনির মা সম্পূর্ণ নৃশংসই ছিলেন না? কার সম্পর্কে? আমরা জানি রহমত সম্পর্কে আসলে মিনির মা কি ছিলেন না, মানে সংশয়হীন যে এই লোকটা তো একটা ভিনদেশী, সে যদি তার মেয়েকে নিয়ে চলে যায়, এটা বলছিল। মিনির মা কাবলিওয়ালা সম্বন্ধে নৃশংস ছিলেন কেন? স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে, কাবলিওয়ালার দুর্নামের কারণে, স্বামীর উদাসীনের কারণে নাকি মিনির বিপদের আশঙ্কায়? দেখো যে ছোট একটা বাচ্চা মেয়ে যে কোনো মুহূর্তে কিডন্যাপ হয়ে যেতে পারে, এটা চিন্তা করে হচ্ছে কি মিনির মা শঙ্কিত থাকতো, সবসময় সে ভয়ে ভয়ে থাকতো। রহমতকে কারা বেঁধে নিয়ে আসছিল বলতো? বালকেরা, পাহারাদাররা, পুলিশেরা নাকি প্রতিবেশীরা? বেঁধে নিয়ে আসছিল কিন্তু পাহারাদাররা। কারা বেঁধে নিয়ে আসছিল? সে হচ্ছে পাহারাদাররা বেঁধে নিয়ে আসছিল। কতজন পাহাড়ওয়ালা রহমতকে বেঁধে নিয়ে আসছিল বলতো? একজন, দুজন, তিনজন, চারজন? এগুলো খুব ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন, জাস্ট আমরা রিভিশন করে চলে যাব, কারণ এই পুরো গল্প যাদের যাদের পড়া হয়ে গেছে, যাদের যাদের মোটামুটি গল্পটা একবার হলে পড়েছো, তাদের জন্য কিন্তু এমসিকিউগুলো একদম পানির ভাতের মতো লাগবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখেছি তাকে কি
বেঁধে নিয়ে আসছিল দুজন। তারপরে দেখো রহমতের পশ্চাতে কারা চলছিল, মানে পিছনে পিছনে কারা চলতেছিল, উত্তেজিত জনতা, ছেলের দল, পুলিশ বাহিনী নাকি আত্মীয় স্বজন। আমরা দেখেছিলাম যে ছেলে পেলের দলগুলো রহমতের পিছন পিছন কি আসতেছিল। তারপরে দেখো রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে, এখানে কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে, শ্বশুর বাড়িতে, কলকাতায়, আফগানিস্তানের কি জেলখানা। আমরা দেখেছিলাম যে তাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল জেলখানায় খুনের দায়ে, তখন সে জেলখানা যাওয়ার আগে এই কথাটা বলছিল যে সেখানেই সে যাচ্ছে। তারপরে দেখো ক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করার অপরাধে রহমতের কতদিন কারাদণ্ড হয়েছিল, কয়েকদিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস নাকি কয়েক বছর। আমরা দেখছিলাম তার কয়েক বছর জেল হয়ে গিয়েছিল, আর সেই সময় মিনিও কিন্তু বড় হয়ে গিয়েছিল, তাই না? তারপরে দেখো, তো মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলো তোমরা তো দেখলা জ্ঞানমূলক, এবং এই গল্পটা যাদের ভালো করে পড়া থাকবে এই চ্যাপ্টারটা কিন্তু একদম ইজি লাগবে। এখন দেখো আমি তোমাদেরকে সিকিউ হ্যাক্স দিচ্ছি। সিকিউ হ্যাক্সের মধ্যে হচ্ছে আমি বলে দিব যে সন্তানের প্রতি পিতার স্নেহের যে সর্বজনীন ও চিরন্তন রূপটা এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। তো এরকম একটা উদ্দীপক দিবে, যে উদ্দীপকের মধ্যে এরকম থাকবে যে বাবার তার সন্তানের প্রতি ভালোবাসা, বা কোনো আঙ্কেলের তার বাচ্চাদের প্রতি ভালোবাসা, বা কোনো একটা লোক সে অন্য জায়গায় কাজ করতে গেছে বাট ওখানকার একটা বাচ্চার সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তো সেখানে সাথে কোন দিক থেকে মিল আছে এটা যদি তোমাকে খুঁজে বের করতে বলে, তখন তুমি লিখবে যে সন্তানের প্রতি পিতার স্নেহের সর্বজনীন এবং চিরন্তন রূপের সাথে মিল আছে। বা এরকমও হইতে পারে যে উদ্দীপকে একটা ছোট বাচ্চার চরিত্র দিতে পারে, সেটা কার সাথে মিলেছে, তখন তুমি বলবা মিনির যে চঞ্চলতা, বা মিনির যে অচেনা মানুষের প্রতি তার যে একটা অন্যরকম অনুভূতি ছিল সেটার সাথে মিল আছে। বা এরকমও হইতে পারে উদ্দীপকের একটা চরিত্র দিয়ে দিবে যে চরিত্রের সাথে হচ্ছে কাবুলিওয়ালা অর্থাৎ রহমতের মিল থাকতে পারে, এবং রহমতের ওই বাচ্চার প্রতি মহাব্বতের দিক থেকে মিল থাকতে পারে। তারপরে হচ্ছে মিনির মার যে শঙ্কিত হওয়া সেই দিকটার সাথে হয়তো তোমাকে সৃজনশীলে বের করতে হবে যে উদ্দীপকের মায়ের মধ্যে আমরা কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি দেখতে পাই। তুমি বলবা যে মিনির মা তাকে নিয়ে যে শঙ্কিত ছিল, ভয়ে ছিল, সেই দিকটা থেকে মিল আছে। তো এইভাবে এই 3-4টা পয়েন্ট যদি জাস্ট মনে রাখো, তুমি কিন্তু যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর এক কথায় সুন্দর করে লিখতে পারবা। ঠিক আছে, তাহলে চলো তাহলে পরবর্তী আমরা একটা উল্টাপাল্টা একটু দেখবো। ঠিক আছে, কিছু কবিতা দেখবো, কিছু গল্প দেখবো, আবার গল্প দেখবো, কবিতা দেখবো, এইভাবে কিন্তু আমরা রিভিশন করতেছি। ওকে, তো নতুন দেশ এই কবিতাটার মূল ভাবটা যদি আমরা আলোচনা করি, বুঝতে পারতেছি যে এখানে আসলে ছোট বাচ্চাদের, ছোট ছোট শিশুদের এই প্রকৃতি নিয়ে নানা ধরনের কৌতূহল থাকে, তাই না? যেই কোনো ব্যাপার নিয়ে তারা অনেক বেশি কৌতূহল হয়ে যায় তাদের মধ্যে। তো ঠিক এরকমভাবে কিন্তু এই কবিতায়ও বলা হয়েছে যে একটা ছোট্ট কিশোর কীভাবে তার চারপাশের প্রকৃতি নিয়ে সে কৌতূহল, এবং একটা নৌকা যেটা নদীর মধ্যে চলতেছে, এই নৌকাটা কোথায় গিয়ে কোন গন্তব্যে গিয়ে এটা পৌঁছাবে, এই জিনিসটা নিয়ে কিন্তু তার ভিতরে একটা কৌতূহল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অর্থাৎ শিশুদের যে কোনো বিষয়ের প্রতি যে অত্যাধিক পরিমাণে কৌতূহল থাকে সেই জিনিসটাকে এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখন আমরা একটু এই প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার লেখা, এটা আমরা সবাই পারি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তাহলে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। তিনি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন কোথায়, বিলেতে। অর্থাৎ তিনি যে তোমার পড়ছিল আর কি, মানে যেটাকে বলা হচ্ছে তোমার ওকালতি পড়াশোনা, সেই ওকালতি পড়াশোনাটা তিনি বিলেতে করেছিলেন। তো তারপরে যদি আমরা দেখি নতুন পশু কোথায় দলে দলে ঘুরে, আমরা দেখেছিলাম কবিতার একদম কবিতাটা যাদের পড়া আছে, এগুলো জাস্ট রিভিশন, কিন্তু আমরা পুরো চ্যাপ্টারগুলো রিভিশন করতেছি। কবিতার মধ্যে সুন্দর করে বলা আছে যে এখানে যে তোমার কি করতেছে বলতো, নতুন পশু কোথায় ঘুরতেছে, বনে বনে ঘুরতেছে। তারপরে যদি দেখি নদীর ঘাটের কাছে কি বাধা আছে, নৌকো বাধা আছে, তাই না? এরকম বলছিল নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে, তাই এরকম ছিল। নতুন দেশ কবিতায় কবি কোথায় ভেসে যেতে চায়, নতুন দেশে, নতুন স্থানে, নতুন নগরে, নাকি নতুন রঙিন দেশে। আমরা দেখি তিনি নতুন যে নগর আছে সেই নগরে তিনি কি করতে চান, ভেসে যেতে চান। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার কি উন্মোচন করেছিলেন, স্নেহপ্রীতি, সম্প্রীতি, মঙ্গলচিন্তা, নাকি পিতৃত্বের সর্বজনীন এবং চিরন্তন নুত। আমরা কিন্তু এর আগের একটা প্রশ্ন এখানে চলে আসছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আমরা বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এর আগে যেটা আমরা কাবুলিওয়ালা পড়লাম, এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কি বলতো, এটি একটি গল্প। তো ওই জায়গার মধ্যে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর পুরো বিশ্বের সকল পিতামাতার মধ্যে তিনি কি ফুটিয়ে তুলেছেন, যে পিতৃত্বের যে সর্বজনীন এবং হচ্ছে চিরন্তন রূপটা, যে পিতা মানে হচ্ছে তাদের ভিতরে, সবার ভিতরে, সকল পিতার ভিতরে সেম ভালোবাসা থাকবে, সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ওই চ্যাপ্টারের একটা প্রশ্ন এখানে আমি বলেছি যে উল্টো পাল্টা কিছু কোশ্চেন আমি দিয়েছি, আমি ধরতে যাচ্ছি যে তোমরা অ্যাকচুয়ালি কতটুকু প্রিপারেশন কিভাবে নিচ্ছ, যে তোমরা হঠাৎ করে অন্য একটা প্রশ্ন চলে আসতে তোমরা পারো কিনা। তারপরে দেখো
চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্রে বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে কি বলে? এটা কিন্তু আমাদের শব্দার্থের অংশ থেকে আসা একটি প্রশ্ন। তো সেটাকে আমরা কি বলি, জোয়ার বলি না ভাটা বলি? আমরা কিন্তু সেটাকে ভাটা বলি, তাই না? যখন পানিতে জল কমে যায় তখন সেটাকে ভাটা বলে, আর জল বেড়ে গেলে তখন সেটা হবে জোয়ার। তারপরে দেখো, সহজ পাঠের কোন ভাগ থেকে নতুন দেশ কবিতাটি নেওয়া হয়েছে? আমরা দেখেছি সহজ পাঠের যে দ্বিতীয় ভাগ, সেখান থেকে আমাদের নতুন দেশ কবিতাটি নেওয়া হয়েছে। সাহিত্যের সকল শাখা তার অবদানে সমৃদ্ধ বলতে বোঝানো হয়েছে সুকুমার রায়ের নীলা মজুমদার, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের সকল অঙ্গনে কি তার অবদান আছে। নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ বলো, তারপর যে কোনো জায়গার কথা যদি বলো, সব জায়গায় তার কি আছে বলো তো, অবদান আছে। তারপরে যদি আমরা দেখি, দেখো দেশপ্রেমমূলক গান বলতে কি বোঝায়? দেশের গান, ক্লাসিক্যাল গান, পপ গান নাকি আধুনিক গান? আমাদের দেশপ্রেম মানে কি দেশের গানকেই বোঝাবে অবভিয়াসলি। তারপরে দেখো নতুন দেশ কবিতায় মাঝ নদীতে নৌকো চলার কারণ কি? জোয়ার পড়েছে তাই, ভাটার টানে, স্রোতের টানে নাকি বাতাসের টানে? আমরা জানি যেহেতু ভাটা হয়েছে মানে পানি কমে গেছে, এজন্য পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে কিন্তু এখন আর নৌকো যেতে পারছে না, মানে নদীর মাঝখান দিয়ে এখন নৌকো যাচ্ছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ভাটার টানের কারণে। এখন দেখো এখান থেকে যদি আমরা একটু সিকিউ কোশ্চেনগুলো দেখি, সিকিউ হ্যাক্স তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই কবিতার মধ্যে দুইটা বিষয় নিয়ে জাস্ট আলোচনা করা হচ্ছে। অজানার প্রতি কি ব্যাকুলতা, কাদের? শিশুদের যে ব্যাকুলতা অজানাকে জানার জন্য। তারপর আমরা দেখি কিশোরের চারপাশের সৌন্দর্যের প্রতি অবলোকন। এই শব্দগুলো একটু মনে রাখবা, এই যে সৌন্দর্য, অবলোকন, ব্যাকুলতা, এই শব্দগুলো একটু ব্যবহার করলে কি তোমার লেখাটা বাকিদের চেয়ে একটু স্ট্যান্ডার্ড হবে। এখানে বলেছে দেখো যে কিশোরের, ছোট ছোট বাচ্চাদের তার চারপাশের প্রতি যে সেই জিনিসটা দেখার, যে সৌন্দর্যের প্রতি যে অবলোকনটা, সে দেখে যে সেই সৌন্দর্য প্রীতিটাকে নিজের মধ্যে ধারণ করে সেদিকটা এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। তো এরকম একটা উদ্দীপক দিয়ে দিবে যেখানে বাচ্চাদের প্রকৃতির প্রতি কৌতূহল, এই জিনিসটা হয়তো, বা বাচ্চাদের হচ্ছে নতুন আবিষ্কারের প্রতি যে কৌতূহল, সেই দিকটা ফুটিয়ে তোলা হতে পারে। তখন তোমাকে বলবে কবিতার কোন অংশের সাথে মিল আছে, তখন তুমি বলবা যে শিশুদের অজানার প্রতি যে ব্যাকুলতা সেই দিকটার সাথে মিল আছে। বা এরকমও হইতে পারে যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ এক কিশোরের কথা বলা হয়েছে উদ্দীপকে, তখন তুমি বলবা যে তোমার পাঠ্য বইয়ের কবিতা নতুন দেশের কিশোরের চারপাশের সৌন্দর্যের যে অবলোকন সেই দিকটার থেকে মিল আছে। তখন তুমি ইজিলি কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো আমরা লখার একুশে আরেকটা কি দেখবো বলতো, গল্প দেখবো, এবং খুবই সুন্দর। এই জায়গায় আমরা দেখি একটা বালক, একটা ছোট বাচ্চা ছেলে যার নাম হচ্ছে লখা, এবং সে কি বলতো, সে কিন্তু কথা বলতে পারে না, অর্থাৎ সে হচ্ছে বোবা, কথা বলতে পারে না। কিন্তু তারপরেও অমর 21শে ফেব্রুয়ারির প্রতি তার একটা গভীর শ্রদ্ধাবোধ তার ভিতরে রয়েছে, এবং সেই তার শ্রদ্ধাবোধটা এবং ভালোবাসাটা প্রকাশ করার জন্য সে শীতের রাতে খালি গায়ে খালি পায়ে একটা ছোট প্যান্ট পরে সে নানা ধরনের প্রতিকূলতা পার হয়ে জঙ্গল ঝঞ্ঝার কাটা টাটা একদম পায়ের মধ্যে ফোরে সে কি করে বলতো, গাছের উপর থেকে কৃষ্ণচূড়া ফুল অর্থাৎ পলাশ ফুল বা কৃষ্ণচূড়া ফুল সে পেরে নিয়ে আসে, এবং সেটা নিয়ে সে শহীদ মিনারে দেয়, এবং সে আ ক খ উচ্চারণ করার চেষ্টা করে বা গান গাওয়ার চেষ্টা করে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এবং সেখানে সে করে গান গাচ্ছিল যেহেতু সে বোবা। অর্থাৎ মাতৃভাষার প্রতি যে ভালোবাসা বা অমর 21শে ফেব্রুয়ারির প্রতি তার যে শ্রদ্ধাবোধ, সেটাই হচ্ছে এই গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে চলো আমরা এখানে কিছু এমসিকিউ দেখে নিই। লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় বলো তো? যখন ঘুমোতে যায়, মাকে কাছে পেলে, খেলার সঙ্গী পেলে, নাকি প্রভাত ফেরি গান শুনলে? আমরা দেখেছি যে তার মাকে যখন সে কাছে পেত তার কি খিদে সে ভুলে যাইতো। তারপরে দেখো আবু বকর সিদ্দিক কত সালে জন্মগ্রহণ করেন? এই গল্পটির লেখক যিনি আবু বকর সিদ্দিক, তিনি কিন্তু 1936 সালে জন্মগ্রহণ করেন। লখা আসলে একজন কি বলতো, সে একজন প্রতিবন্ধী। আমরা জানি সে একজন কি, সে হচ্ছে একজন প্রতিবন্ধী। তারপরে দেখো লখার রাতের শোবার বিছানাটা কেমন ছিল বলতো? কংক্রিটের তৈরি ছিল, তাই না? আমরা জানতাম যে কংক্রিটের তৈরি ছিল। তারপরে দেখো লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন শান বাক্যটিতে মূলত প্রকাশ পেয়েছে যে তার কি বলতো, পিতৃহীনতা নাকি নিরক্ষরতা, মূর্খতাকে দরিদ্র। দেখো সে দরিদ্র দেখেই তো এই কংক্রিটের উপরে সে থাকে, তাই না? তাহলে দরিদ্রতা প্রকাশ পেয়েছে। তারপরে দেখো লখার পেশা কি? দোকানের বেয়ারা, রিক্সা চালনা, ছেঁড়া কাগজ কুড়ানো, নাকি হচ্ছে চুরি করা? আমরা জানি সে হচ্ছে ছেঁড়া কাগজগুলো কুড়িয়ে কি করতো, তার জীবিকা নির্বাহ করতো। লখা কাকে দেখিনি এবং চেনে না বলতো? সে তার বাবাকে দেখিনি এবং বাবাকে সে চিনে না, তার বাবার কোনো পরিচয় নাই।
তারপরে দেখো লেখক রেল লাইনকে কিসের সঙ্গে তুলনা করেছে বলো তো? কিসের সঙ্গে করেছিল? আমরা দেখেছিলাম যে সাপের সঙ্গে। সাপ যেরকম ভাবে এরকম লম্বা হয়ে মরে গেলে শুয়ে থাকে, ওরকম ভাবে কিন্তু রেল লাইনটাকে আবার মাঝে মাঝে একটু আঁকাবাঁকা থাকে, সেভাবে কিন্তু তুলনা করা হয়েছে। দেখো লখা কি দিয়ে ইস্পাত লাইনে ঢুক ঢুকে তার উপর কান পাতে বলো তো? সে পাথর নাকি ইটের টুকরা, লাঠি নাকি হাত? আমরা দেখি ইটের টুকরা দিয়ে সে ঠুক করে কি করে বলো তো রেল লাইনের মধ্যে বাড়ি মারতো আর কান দিয়ে সেটা শব্দ শোনার চেষ্টা করতো। তারপর দেখো গানের সুর লহলি বয়ে যায় কোথায়? মাঠে, মাথার ভিতর, গানের ভিতর, কানের ভিতর নাকি নদীতে? আমরা দেখছি তার কানের ভিতর সুরের লহরী, সেখানে যখন সে টং 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 করে শব্দ করতো, সেই সুরের লহরীটা তার কানের ভিতরে কি চলতে থাকতো? লখার কোথায় কাটা ঢুকে বলতো? তার কোন পায়ের মধ্যে কাটা ঢুকেছিল? আমরা দেখেছিলাম তার বা পায়ে কাটা ঢুকেছিল। লখার অসহ্য যন্ত্রণা হয় কিসে বলতো? যখন তার পায়ে কাটা ফুটে যায় তখন কিন্তু তার অসহ্য যন্ত্রণা হয়েছিল। গাছের পাতা বেয়ে কি গড়িয়ে পড়ছে? পানি, শিশির, পোকা নাকি ফুলের পাপড়ি? আমরা দেখেছিলাম গাছের পাতা বয়ে শিশির যেই হচ্ছিল কুয়াশা সেটা বেয়ে বেয়ে পড়তেছিল। লখার 21 গল্পটিতে ফুটে উঠেছে কোন বিষয়টি বলতো? 1952 সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জাগরণ, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জাগরণ, এক প্রতিবন্ধী শিশুর জীবন কাহিনী নাকি ভাষা আন্দোলনের স্মৃতি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে 1952 সালের যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জাগরণ সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। লখা শহীদ মিনারে কি করতে গিয়েছিল বলতো? অবশ্যই সে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি কাদের উদ্দেশ্যে রচিত হয়েছে? যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে। তেনাখানি বলতে কি বোঝাচ্ছে? পুরনো জুতা, বিছানা, কাঁথা নাকি পুরনো ছেঁড়া কাপড়? আমরা জানি পুরনো ছেঁড়া কাপড়কে তেনাখানি বলা হচ্ছে। মেঙে শব্দের অর্থ কি? বেঙে মানে হচ্ছে চেয়ে, মেঙে মানে হচ্ছে কি কোনো কিছু চাওয়াকে মাঙা বলা হয়ে থাকে। হ্যাঁ, তারপর দেখো লখার 21 গল্পটিতে কিসের প্রভাবের কথা বলা হয়েছে বলো তো? আমরা এই জায়গার মধ্যে কিসের প্রভাব দেখতে পাই? অমর 21 ফেব্রুয়ারির যে প্রভাব, সেই প্রভাবটা দেখতে পাই। গল্পের লখা কি বলতো? এক গ্রাম্য কিশোর, এক পথ কিশোর, অতি সাধারণ এক কিশোর নাকি এক দুরন্ত কিশোর? আমরা দেখি একটা অতি সাধারণ একটা কিশোর বলা হচ্ছে কি বলতো? লখা। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল তুলতে লখাকে যেসব কষ্ট সহ্য করতে হয়েছিল তা হলো কাটার বিষের যন্ত্রণা, ফিনফিনে ঠান্ডা, পিটুনি, তারপর ফিনফিনে ঠান্ডা নাকি পিটুনি, নিচের কোনটা হবে বলতো? তো এখানে আমরা দেখেছিলাম যে কাটার বিষের যন্ত্রণা এবং ফিনফিনে যে ঠান্ডা, সেই দুইটা জিনিস তাকে সহ্য করতে হয়েছিল। এটা ছিল না, তাহলে উত্তর হবে 1 এবং 2। তারপর দেখো মিছিলে শত শত মানুষের ভিড়ের মধ্যে লখাকে চেনা যাচ্ছিল, কারণ কি বলতো? লখা ছিল সবার ছোট, লখার পরনে কাপড় ছিল, তার খোলা শরীর এবং কালো রঙের জন্য আমরা দেখতে পেয়েছি সে যে ছোট ছিল এটার জন্য তো তাহলে আরো না দেখার কথা, কিন্তু সে তার পরনে কোনো কাপড় ছিল না এবং তার খোলা শরীর এবং কালো রঙের জন্য তাকে ভিড়ের মধ্যে তাকেই শুধুমাত্র দেখা যাচ্ছিল। সেদিন সকাল ছিল বড়ই আশ্চর্য সুন্দর। লেখকের এই উক্তিতে যে ভাবটি ফুটে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য, সেই দিনটির মাহাত্ম্য নাকি সৌভাগ্যের পূর্বাভাস? আমরা দেখতে পাচ্ছি তাহলে এটার উত্তর হবে কি বলতো? সৌভাগ্যের পূর্বাভাস তো হবে না, হবে হচ্ছে সেই দিনটার মাহাত্ম্য এবং হচ্ছে কি বলতো প্রাকৃতিক সৌন্দর্য, এই দুইটা দিকের কথা বোঝানো হচ্ছে। তারপরে দেখো আমরা বলতে পারি নিচে কৃষ্ণচূড়ার ওই লাল রঙে মাখানো ভাই হারানো, কৃষ্ণচূড়ার ওই লাল রঙে মাখানো ভাই হারানো দীর্ঘশ্বাস তবু ওই লাল রং বাঙালির গর্ব, ফেব্রুয়ারির অবিনাশী চেতনার ধারক। উদ্দীপক এবং লখার 21 কল্পনাশালে লাল রঙের বৈশিষ্ট্য বলতে কি বোঝানো হচ্ছে বলতো? লাল রঙের বৈশিষ্ট্য অনুসারে দেখো শহীদের বুকের রক্তের যে রং সেটা লাল, কৃষ্ণচূড়া পলাশ, ফেব্রুয়ারির ফুলের রং লাল এবং লাল রং হচ্ছে আমাদের বিপ্লবীর চেতনার যে রং সেটা। তাহলে উত্তর হবে 1, 2 এবং কি বলতো 3। তারপরে এখন যদি আমরা সিকিউ হ্যাক্স দেখি তাহলে সিকিউ হ্যাক্সের মধ্যে আমরা কি কি দিব? দুইটা জিনিস, যার যে এখানে 21 ফেব্রুয়ারির যে চেতনার কথা এবং শ্রদ্ধা সেই দিকটার সাথে মিল থাকতে পারে, একটা উদ্দীপক দিতে পারে যেখানে হয়তো কোনো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে পারে বা এই জুলাই আন্দোলন যে হয়েছে সেটার চেতনার কথা বলতে পারে, তখন তুমি বলবা যে আমার পঠিত লখার 21 গল্পের মুক্তি এখানে যে 21 ফেব্রুয়ারির চেতনার কথা বলা হয়েছে সেটার সাথে মিল আছে। বা তুমি বলতে পারো একটা কিশোরের কথা বা একটা কিশোরীর কথা হয়তো উদ্দীপকে বলতে পারে, তখন তুমি বলবে যে লখার সাথে তার মিল আছে, বা লখার ভাষা শহীদদের প্রতি তার যে শ্রদ্ধা নিবেদন সেই দিকটার সাথে মিল আছে। বা এরকম হইতে পারে যে লখা হচ্ছে তোমার কি সে যে বোবা, সে যে প্রতিবন্ধী, তার ওই প্রতিবন্ধকতার দিক থেকে হচ্ছে উদ্দীপকের একটা মিল থাকতে পারে। তো সেইভাবে গ এবং ঘ নম্বর কোশ্চেনগুলো কিন্তু তোমরা আনসার করবা। তাই এই দুটো অপশন যদি জাস্ট মনে রাখো তাইলে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা। ক্লিয়ার? তোমরা চাইলে এগুলো কিন্তু ছোট ছোট করে টুকে রাখতে পারো, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব মরু ভাস্করে। কোথায় চলে যাব? মরু ভাস্করে। তো মরু ভাস্কর এখানে হচ্ছে বলা হচ্ছে যে ভাস্কর মানে হচ্ছে সূর্য, ওকে? ভাস্কর মানে হচ্ছে সূর্য, মরু মানে হচ্ছে মরুভূমি।
মরুমান মানে হচ্ছে মরুভূমি। তো মরুভূমির সূর্য কাকে বলা হচ্ছে? তোমরা যারা এটা পড়েছো অলরেডি, তোমাদের পড়া শেষ। মরুভূমির সূর্য বলা হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তো তোমরা যারা অন্য ধর্মের মানুষ যারা আছো, তোমরা এই চরিত্রটা সম্পর্কে কম জানতে পারো, বাট এই চরিত্রটাকে আমরা জাস্ট একটা মহামানব হিসেবে চেনার চেষ্টা করবো, যেহেতু এখানে আমরা সব ধর্মের মানুষরা আছি। তো মহামানবদের চরিত্রগুলো সবসময় কি হয়ে থাকে? ইউনিক হয়ে থাকে। এবং তারা কেন পরিচিত বলো তো? তাদের ভালো কাজের জন্য। তো এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল মানবিক গুণাবলী ছিল, তার ভিতরে যে ভালো ভালো গুণাবলী, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার আদর্শগুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা করা আছে। এবং সেই আদর্শগুলো কি কি? তার সত্যবাদিতা, সহমর্মিতা, তারপর হচ্ছে নারীদের প্রতি তার যেই হচ্ছে মানে নারীদের অধিকার বিষয়ে সে সচেতন ছিল। তারপর আমরা দেখতে পাই যে সে কি ছিল বলতো? সে হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সে অনেক বেশি মানুষকে অনুপ্রাণিত করে গেছে। তাছাড়া আমরা তার বাইরেও দেখতে পাচ্ছি তিনি হচ্ছে কি সাম্যবাদিতায় বিশ্বাস করতেন। এই সব কিছুর দিক দিয়ে কিন্তু এই পুরো গল্পটা সুন্দর করে সাজানো হয়েছে। ওকে, তো চলো আমরা কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করি, আমরা কিছু কোশ্চেন দেখার চেষ্টা করি। দেখো কি বলছে। সাহাবীরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই কি মুখস্থ করতেন বলতো? তারা কি হাজার হাজার কবিতা মুখস্থ করতেন, নাকি কাব্যগ্রন্থ, নাকি শ্লোক, নাকি হাদিস? তারা হাজার হাজার হাদিস মুখস্থ করতেন। তারপরে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন? আমরা জানি তিনি মোট 63 বছর বেঁচে ছিলেন। সমগ্র আরব ভূমির অভিসাংবাদিক নেতা কে ছিলেন? হযরত মুহাম্মদ কি বলতো? হযরত এখানে বলছে দেখো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানেও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দেখো কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভৃত্য ছিলেন? ভৃত্য মানে কি? ভৃত্য মানে হচ্ছে চাকর। কে ছিলেন তার চাকর বলতো? কে ছিলেন? আনোয়ার, আব্বাস, আনাস নাকি আনিস? আমরা দেখেছি আনাস। আনাস হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাকর ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটিকে উটের মতো বলেছেন? কুসংস্কার, জ্ঞান, সাম্য নাকি আদর্শ? তিনি বলেছেন এই যে জ্ঞানটা, এটা একটা উটের সমান। এটা কি? একটা উট যেরকম উচ্চ, যেরকম যারা জ্ঞান অর্জন করে তাদের মাথাটাও কি এরকম উচ্চ পর্যায়ে থাকে। তারপর দেখো হযরত বেলাল কে ছিলেন বলতো? শিয়া মুসলমান হাবশি গোলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভৃত্য নাকি তায়েফের ধনী ব্যক্তিত্ব? আমরা দেখেছিলাম তিনি ছিলেন একজন হাবশি গোলাম। তিনি কি ছিলেন? তিনি একজন হাবশি গোলাম। বালক বন্ধুর সঙ্গে দেখা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের খবর নিতে ভুলতেন না? কবুতরের, বুলবুলি, শালিকের নাকি টিয়ার? ওখানে গিয়ে তিনি বুলবুলি পাখির যে হচ্ছে খোঁজ খবর, তিনি পশু পাখির পর্যন্ত খোঁজ খবর রাখতেন। তার মনে এত দয়া মায়া ছিল। আরবদের স্মৃতিশক্তি কেমন ছিল? তাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ লেভেলের। কেমন ছিল? অসাধারণ লেভেলের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কি মনে করতেন বলতো? খুবই খুবই সাধারণ একজন মানুষ তিনি মনে করতেন। মহানবীর দাই মায়ের নাম কি ছিল? দাই মা মানে যে মা তাকে দুগ্ধ পান করিয়েছিল, সেই মায়ের নাম ছিল কি বলতো? হালিমা। এই ঘটনা আমরা অনেকেই হয়তো জানি। এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার যৌক্তিটি কার? এটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি এমন মায়েরই একজন সন্তান, তোমরা যেরকম ভাবে রুটি মাংস খেয়ে বেঁচে থাকো, আমার মাও তেমন ভাবেই কিন্তু রুটি মাংস খেয়ে বেঁচে থাকে। তারপরে দেখো কি বলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা যায় একজন মহামানব, মানবপ্রেমী, মানবতাবাদী? কোনটা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যায় একজন কি? আমরা কি বলতে পারি বলতো? তাকে আমরা একজন মানবপ্রেমী বলতে পারি, একটা মহামানব বলতে পারি, এবং মানবতাবাদীও আমরা তাকে বলতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস যথাযথভাবে সংরক্ষিত হয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে, নতুনভাবে লেখা হয়েছে? আমরা দেখেছি নতুনভাবে লেখা হয় না, এটা যাচাই করা হয়েছে এবং সংরক্ষিত করে রাখা হয়েছে। জীবনযাপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো, নাকি উদাসীন, নাকি অনাড়ম্বর? অনাড়ম্বর মানে হচ্ছে তিনি জাঁকজমক ভাবে কি করতেন না বলতো? জাঁক ভাবে থাকতেন না। থাকতেন না মানে তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। তো বলতেছে দেখো, তো আমরা যদি বলি জীবনযাপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি বলতো? তিনি ছিলেন হচ্ছে সাধারণ মানুষের মতো অনাড়ম্বর। ঠিক আছে, তাহলে উত্তর হবে 1 এবং 3। উদাসীন তিনি ছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আত্মবিশ্বাসী অজেয়, সত্যের সংগ্রামে কোমল, মানব প্রেমে নাকি মহিয়ান? কোনটা হবে উত্তর বলো তো? কোনটা হবে? এই জায়গার মধ্যে দেখো সত্যের সংগ্রামে কিন্তু তিনি কোমল ছিলেন না, তিনি ছিলেন কঠোর, অর্থাৎ সত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি খুবই শক্ত ছিলেন। তাহলে উত্তর হবে আত্মবিশ্বাসী অজেয় এবং মানব প্রেমে মহিয়ান, 1 এবং 3। তারপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন দাসপ্রথা থেকে তাকে পরিত্রাণের জন্য, সাম্যের ধারণা প্রতিষ্ঠার জন্য, মানুষকে সালাতে আহ্বানের জন্য। কেন তিনি এই কাজটা করেছিলেন?
তিনি 3টা কারণে হচ্ছে হযরত বেলালকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছিলেন দাসপ্রথা থেকে মুক্ত করার জন্য, সাম্যের যে কারণ বেলাল তার একটা দাস ছিল, সে দাস প্রথা থেকে সে তাকে মুক্ত করেছিল। তারপর আমরা দেখেছিলাম সাম্যের মানে সমতা প্রতিষ্ঠা করার জন্য, যে একটা দাসও কি হইতে পারে মুয়াজ্জিন, একটা মসজিদের মুয়াজ্জিন হইতে পারে, এটা সমতা প্রতিষ্ঠার জন্য। তারপরে মানুষকে সালাতে আহ্বানের জন্য। কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না উক্তিটির মাধ্যমে ফুটে উঠছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুসংস্কারচ্ছন্নতা নাকি বাস্তবমুখিতা নাকি আধুনিক মনস্কতা। আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে দুইটা, কুসংস্কারচ্ছন্নতা যদি থাকতো তার মনে, তার মানে সে এই কথা বলতো না। তাহলে আমরা বলতে পারি 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। দরিদ্র প্রতিবেশীর কষ্ট দেখে ইমরান সাহেব তাদের সাহায্য করতে চান, কিন্তু তারা করুণা গ্রহণ করবে না জানিয়ে দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেন। ইমরান সাহেব ক্রুদ্ধ না হয়ে তাদের জন্য মনে মনে দোয়া করেন। উদ্দীপকের ইমরান সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য তোমার পরিচিত উল্লেখিত কোন চরিত্রের সাথে মিল আছে? আমরা দেখতে পাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল আছে। দরিদ্র তারপরে আমরা দেখি উক্ত চরিত্রের যেই দিক থেকে মিল আছে সেটা কি সাম্যবাদ, ক্ষমাশীলতা নাকি আত্মবিশ্বাস? দেখো এখানে দুইটা দিক থেকে আমরা বলতে পারি যে মিল আছে। এখানে আত্মবিশ্বাসের কিছু বলে না, বলছে যে সে দরিদ্র প্রতিবেশী, তার মানে কি ধনী দরিদ্র তার কাছে সমান ছিল এবং তাদের ভিতরে কি যদিও তার মুখের উপরে দরজা লাগিয়ে দিয়েছিল কিন্তু তারপর সে তাদেরকে ক্ষমা করে তাদের জন্য দোয়া করেছে। তাহলে আমরা বলতে পারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাম্যবাদ এবং ক্ষমাশীলতা এই দুইটা দিক থেকে মিল আছে। ওকে, তাহলে একটু সিকিউ হ্যাক্সগুলো আমরা দেখে ফেলি। সিকিউ হ্যাক্সের মধ্যে কি বলা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শ নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার আদর্শগুলো কি কি ছিল? তিনি ছিলেন চরিত্রবান, মানবপ্রেমী, ধৈর্যশীল, কোমলতা, কঠোরতা, তার ভিতরে ছিল সাম্যবাদী চিন্তা, নারী অধিকার সচেতন, অনাড়ম্বর জীবনযাপন এবং জ্ঞান চর্চা ছিলেন তিনি অনুপ্রাণিত, জ্ঞান চর্চায় সবাইকে অনুপ্রাণিত করতেন। এখন একটা উদ্দীপক দিয়ে দিবে, যে উদ্দীপক থেকে হয়তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গুণটা, উদ্দীপকে যে গুণের কথা বলা আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তো সেটা হইতে পারে মানব প্রেমের কথা বলতেছে, সেটা হইতে পারে ধৈর্যশীলতার দিকটা প্রকাশ পাচ্ছে, সেটা হতে পারে চরিত্রবান হওয়ার দিক থেকে প্রকাশ পাচ্ছে, সেটা হতে পারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনাড়ম্বর জীবনযাপন সেটার সাথে মিল থাকতে পারে, বা তার সাম্যবাদী চিন্তা ভাবনার সাথে মিল থাকতে পারে। তো যেই দিকটার সাথে মিল আছে সেই দিকটা জাস্ট উল্লেখ করে তুমি ব্যাখ্যা করে দিবা। বইয়ের মধ্যে যে উদাহরণগুলো, গল্পে গল্পে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো দিয়েই তুমি ব্যাখ্যা করবা। দ্যাটস ইট। ক্লিয়ার সবার কাছে? বলো সহজ লাগছে কিনা? এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, শব্দ থেকে কবিতা। কি বলতো? শব্দ থেকে কবিতা। শব্দ থেকে কবিতা এই যে গল্পটি আছে বা প্রবন্ধ, এটাকে গল্প বলবো না আমরা, এটাকে বলবো আমরা প্রবন্ধ। এই প্রবন্ধের মধ্যে বলা হয়েছে কবিতা লিখতে হলে আসলে আমাদের কোন কোন বৈশিষ্ট্যের দরকার পড়ে। কবিতা লিখতে হলে ছোটবেলা থেকে আমাদেরকে প্রকৃতির সাথে একাত্মতা পোষণ করতে হবে, প্রকৃতিকে ভালোভাবে জানতে হবে, তার সাথে সাথে আমাদের শব্দ চয়ন জানতে হবে। কারণ ছোট ছোট যে শব্দগুলো থাকে সেই ছোট ছোট শব্দগুলোকে একত্রিত করেই কিন্তু আমরা কি করি, কবিতা রচনা করি না। তাই শব্দের ব্যবহারটা সঠিকভাবে আমাদের জানতে হবে, তবেই আমরা কবিতা লিখতে পারবো। এবং এই কবিতা লেখার ক্ষেত্রে আমাদের আশেপাশের সব কিছু সম্পর্কে ধারণা রাখতে হবে এবং চোখ মেলে আমরা যা দেখি প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এবং কবি বলেছেন যে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আর যদি আমরা স্বপ্ন না দেখতে পারি তাহলে আমরা কখনো কবিতা লিখতে পারবো না। তাহলে চলো এখান থেকে আমরা কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করি। লাইট চেঞ্জারটা এই যে নিয়ে আসলাম। চলো কি বলছে, শুধু স্বপ্নেই যেসব জিনিস বেচা কেনা চলে, এই বাক্যে বেচা কেনা শব্দটি কি অর্থে মানে ব্যবহার করা হয়েছে? বিনিময় প্রথা, ক্রয় বিক্রয়, দেনা পাওনা নাকি আদান প্রদান? দেখো এখানে দেনা পাওনা বলতে আসলে মূলত বোঝাচ্ছে আদান প্রদান করা। বলছে যে স্বপ্ন যেখানে তুমি কি করে থাকো, স্বপ্ন শুধু স্বপ্নেই যেসব জিনিস বেচা কেনা চলে, অর্থাৎ আমরা স্বপ্নের মধ্যে যে জিনিসগুলোকে আদান প্রদান করে থাকি, এখানে বেচা কেনা বলতে এই আদান প্রদানকে বোঝানো হচ্ছে। তারপরে দেখো কি বলছে, কবিতাংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটির পরিচয় পাওয়া যাচ্ছে? এখানে তো কবিতাটা দেওয়াই হয় নাই, আচ্ছা যাই হোক না কেন, তাহলে বলছিল একটা হয়তো কবিতার উদ্দীপক দেওয়া ছিল, সেটা থেকে বলছে যে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটির পরিচয় পাওয়া যায়? শব্দ প্রয়োগ, ছন্দের ব্যবহার, সাবলীল ভাষা নাকি উপমার ব্যবহার? তো ছন্দের ব্যবহারটা উত্তর দেওয়া আছে এবং এগুলো কিন্তু সব আমাদের প্রিপারেশন বুক থেকে করা প্রশ্ন। সো তোমাদের যাদের কাছে প্রিপারেশন বুক আছে তারা কিন্তু এই উদ্দীপকটা অবশ্যই দেখে ফেলতে পারবা। তারপরে দেখো লেখকের মধ্যে কবিতার কি আছে বলো তো? সুর, প্রকৃতি, চেহারা নাকি প্রাণ আছে? দেখো কবিতার কিন্তু একটা নিজের কি আছে, একটা চেহারা আছে, তাকে সেই কবিতাটা দেখতে কেমন সেটা আমরা বুঝতে পারি, যার হচ্ছে চেহারা। তারপরে দেখো কবিতার লেখাগুলো পড়লে মন কেমন করে ওঠে বলো তো? গেয়ে ওঠে, নেচে ওঠে, হেসে ওঠে, মেতে ওঠে। আমরা জানি যে কবিতার লেখাগুলো পড়লে আমাদের মনটা কি করে নেচে ওঠে। তারপরে দেখো মনের ভিতর যা নাচতে থাকে তাই কবিতা, কবিতাটির তাৎপর্য কি? মনের ভিতর যা নাচতে থাকে তাই কবিতা, কবিতাটির তাৎপর্য হচ্ছে কবিতার
শব্দ চমৎকারিত্ব, কবিতার চমকপ্রদ শব্দ ব্যবহার, কবিতার ভাব সংবেদনশীলতা, নাকি নাকি কবিতার অসাধারণ ছন্দ ভোলা যায় না। দেখো বলছে মনের ভিতর যা নাচ থাকে তাই হচ্ছে কবিতার কি ভাব সংবেদনশীলতা। যখন আমরা একটা কবিতার মতো দিয়ে তার ভাবটাকে ফুটিয়ে তুলতে পারি তখনই মনে হচ্ছে যে আমাদের মনটা তখন নাচতে থাকে, যখন আমরা কবিতার ভাবটাকে নিয়ে আসতে পারি। তাহলে কবিতার ভাব সংবেদনশীলতা। কবিরা সবসময় কিসে কথা বলে বলো তো? তারা ছন্দে সুরে শব্দটাকে উপমা, তারা সবসময় শব্দের মাধ্যমে তারা কথা বলার চেষ্টা করে। কবিরা তাদের কবিতার মধ্যে যে শব্দ ব্যবহার করে সেটার মাধ্যমে তারা কথা বলার চেষ্টা করে। এই কথা নতুন হতে হবে। নতুন বলতে কি বোঝানো হয়েছে? যে প্রসঙ্গে কেউ বলে গেছে তা বলা যাবে না, নাকি যে ছবি আগেই কেউ এঁকেছে তা আঁকা যাবে না, নাকি পুরনো কথা নতুন শব্দের দ্বারা বলা যাবে, নাকি নতুন কথা নতুন রূপে বলতে হবে। দেখো এখানে বলছে যে এই কথা নতুন হতে হবে, অর্থাৎ যে কোনো কথাকে তোমার নতুন রূপে কি করতে হবে? প্রকাশ করতে হবে সেটাকে। যে কোনো বিষয়ে কবিতা লেখা যায় যদি মনে থাকে কি তোমার আনন্দ, স্বপ্ন, বেদনাকে ছন্দ। দেখো বলছে যে যে কোনো কবিতা থেকে, যে কোনো বিষয় থেকে তুমি কবিতা রচনা করতে পারবে যদি তুমি স্বপ্ন দেখতে পারো, যদি তুমি সেই জিনিসটাকে নিয়ে কল্পনা করতে পারো যে এখানে কি আছে, আচ্ছা এই জিনিসটা নিয়ে আমি কবিতা লিখতে চাচ্ছি, তার মানে একটু কল্পনা দেখলে, একটু স্বপ্নে চিন্তা করলাম ব্যাপারটা নিয়ে, তারপরে কিন্তু তুমি কবিতাটা লিখতে পারবা। তারপরে দেখো দোকানি কি রঙের পুতুল বিক্রি করে বলতো? সে সবুজ রঙের, লাল রঙের, সাদা নাকি খয়েরি? সে হচ্ছে লাল রঙের কি বিক্রি করে? সে হচ্ছে লাল রঙের পুতুল বিক্রি করে। তারপর দেখো কবিতা লেখার জন্য ছোটবেলা থেকে কোন কাজটি করা উচিত বলতো? বলা হয়েছে যে আমাদের ছোটবেলা থেকেই বেশি বেশি পড়তে হবে এবং শব্দ লেখা প্র্যাকটিস করতে হবে, তবেই আমরা বড় হয়ে ভালো কবিতা লিখতে পারবো। উপমা কি? তুলনা, অলংকার, উদাহরণ নাকি বিশ্লেষণ? উপমা মানে হচ্ছে কোনো কিছুর সাথে যখন তুলনা করা, বলে না তুমি চাঁদের মতো সুন্দর, অর্থাৎ তোমার সৌন্দর্যকে একটা চাঁদের সাথে তুলনা করেছে, তাহলে এটা হচ্ছে একটা উপমা। তাহলে উপমা মানে হচ্ছে তুলনা। শব্দ থেকে কবিতা প্রবন্ধ পাঠের উদ্দেশ্য কি? শব্দ থেকে কবিতা প্রবন্ধ পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করা, শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা, নাকি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা, নাকি শিক্ষার্থীদের কবিতা লিখতে উৎসাহিত করা। দেখো শব্দ থেকে কবিতা প্রবন্ধে পাঠের উদ্দেশ্য হচ্ছে তোমার কি শিক্ষার্থীদের যে সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা, অর্থাৎ তুমি নিজে থেকে যেন কোনো কিছু সৃষ্টি করতে পারো সেই জিনিসটাই যখন বোঝানো হচ্ছে তাকে বলা হচ্ছে শব্দ থেকে কবিতা বলতে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। শব্দের কোন রূপকে কবিরা জেনে থাকেন? শব্দের কোন রূপটা কবিরা জানান? আমরা জানি আবিধানিক, উচ্চ, মায়াবী নাকি জাদুকরী। দেখো তো কবিতার যে শব্দের যে জাদুকরী একটা রূপ আছে, একটা শব্দ দিয়ে আমরা কত কিছু তৈরি করে ফেলতে পারি, কত কিছু প্রকাশ করতে পারি, সেই জাদুকরী রূপটাকে কবিরা জানেন। তারপরে দেখো স্বপ্ন থাকলে মনে কি আসবে? স্বপ্ন থাকলে অবশ্যই মনের মধ্যে তোমার নতুন নতুন ভাবনার জন্ম হবে। কবিরা শব্দের মাধ্যমে কি ফুটিয়ে তোলেন? কান্না, হাসি নাকি আনন্দ? কবিরা তাদের শব্দের মাধ্যমে তোমার হচ্ছে হাসি এবং আনন্দকে ফুটিয়ে তোলেন। এগুলো সব কিছু আমাদের পুরো প্রবন্ধটার মধ্যেই অনেক সুন্দর করে বলা আছে। যাদেরই মূল বই ভালো করে পড়া থাকবে তারাই কিন্তু এগুলো সুন্দর আনসার করতে পারবে। তারপরে দেখো বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী হলেন, কি ছিলেন বলতো? বিশিষ্ট ভাষাবিজ্ঞানী আমরা জানি যে হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদ রচিত অলৌকিক স্টিমার কোন ধরনের গ্রন্থ ছিল? এটা ছিল একটা কাব্যগ্রন্থ। তার যে অলৌকিক স্টিমারটা ছিল এটা ছিল একটা কাব্যগ্রন্থ। তারপরে দেখো নিচের কোন কাব্যগ্রন্থটি হুমায়ুন আজাদের লেখা? আমরা জানি যে এই যে অলৌকিক স্টিমার একটু আগে দেখলাম এটাই হচ্ছে হুমায়ুন আজাদের লেখা। তারপর দেখো হুমায়ুন আজাদের 56,000 বর্গমাল এটা কোন ধরনের গ্রন্থ ছিল? এগুলো সব আমাদের বইয়ের মধ্যে লেখা আছে। এটা হচ্ছে একটি নাটক 56,000 বর্গমাল। তারপরে দেখো টগবগে রাগের কথা, ঘর ফাটানো হাসির কথা বলা যায় কিসের মাধ্যমে? আমরা বলতে পারি সেটা কিসের মাধ্যমে বলতো? কবিতার মাধ্যমে। যখন টগবগে রাগের কথা, আমাদের ঘর ফাটানো হাসির কথা, প্রত্যেকটা জিনিস আমরা বলতে পারি কবিতার মাধ্যমে। তারপরে দেখো হুমায়ুন আজাদ কবে মৃত্যুবরণ? এগুলো সব লেখক পরিচিতির অংশ। হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন কত সালে বলতো? 2004 সালে। 2004 সালে। তারপরে দেখো কি বলছে যে টগবগে রাগের কথা আছে, এটা তো পড়ে ফেললাম। তারপর দেখো সে হতে পারে কবি যে শব্দকে খুব ভালোবাসে, শব্দকে পছন্দ করে, নাকি চাঁদের মতো স্বপ্ন দেখে? সে হতে পারে কবি যে কি করতে পারে বলতো? শব্দকে ভালোবাসতে পারে এবং চাঁদের মতো স্বপ্ন দেখতে পারে। তাহলে উত্তর হবে 1 এবং 3। দোকানে কি রঙের পুতুল বিক্রি করে? এটা তো আমরা পড়ে ফেললাম, লাল রঙের পুতুল বিক্রি করে। রচনার মূল শব্দ থেকে কবিতা, এই রচনার মূল উপজীব্য বিষয়টা কি বলতো? কবিতার রূপ বৈশিষ্ট্য, নাকি কবিতার রচনা কৌশল, নাকি প্রকৃতির বর্ণনা? দুই জায়গায় আমরা কিন্তু প্রকৃতির বর্ণনাটা দেখতে পাই না। কবিতার রূপ বৈশিষ্ট্য এবং কবিতার রচনা কৌশল এই দুইটা জিনিস দেখতে পাই। তারপরে দেখো আমরা যদি সিকিউ হ্যাক্সের মধ্যে চলে যাই, যে এখানে আসলে মূল কোন কোন কথাগুলো বলা হচ্ছে। একটা উদ্দীপক দিতে পারে, যে উদ্দীপকের মধ্যে হয়তো
শব্দ থেকে কিভাবে কবিতার সৃষ্টি হয় বা কোনো একটা জিনিস থেকে আরেকটা নতুন জিনিস সৃষ্টি কিভাবে হয় সেই দিকটা বলা হতে পারে, তখন তুমি বলবা তোমার পঠিত প্রবন্ধের শব্দ থেকে কবিতা কিভাবে সৃষ্টি হয় সেই দিকটার সাথে মিল আছে। তাহলে শব্দের সঙ্গে কি আমরা শব্দ মিলিয়ে যে কবিতা লেখা সেটার সাথে মিল দেখতে পারো, বা কবিতার বৈশিষ্ট্য এবং লিখন কৌশলগুলো তোমাকে হয়তো উদ্দীপকে এমন একটা প্রশ্ন করবে যেখানে কোনো একটা গল্প বা কোনো কিছু লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে তোমার বলা হইতে পারে যে সেইটা লেখার কথা বলা হচ্ছে, তখন তুমি বলবা যে কবিতার বৈশিষ্ট্য এবং লিখন কৌশলের সাথে উদ্দীপকের আমার মিল আছে। কবিতা লেখার আগে আমাদের স্বপ্ন দেখতে হবে, এরকম একটা উদ্দীপক দিতে পারে যে কোনো কিছু করার আগে, ভালো কিছু করার আগে হয়তো তোমাকে অনেক বড় একটা স্বপ্ন দেখতে হবে, তখন তুমি বলবা যে কবিতা লেখার আগেও ঠিক এরকম স্বপ্ন দেখতে হবে, সেই দিকটার সাথে মিল আছে। তারপরে প্রাকৃতিক দেখা, ছবি, রং, সূর্যমন, অর্থাৎ কবিতা লেখার আগে ছোটবেলা থেকে আমাদের কি করতে হবে, প্রকৃতি সম্পর্কে ভালোভাবে জেনে থাকতে হবে, বেশি বেশি শব্দ চর্চা করতে হবে। এই জিনিসগুলোর সাথে দেখা যায় উদ্দীপকের কোনো না কোনো একটা অংশের মিল থাকবে, তখন সেটা তুমি কি করবা, কম্পেয়ার করে তোমার পরীক্ষার খাতায় লিখবা। রিভিশন শেষ, কমপ্লিট। আচ্ছা, গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি, তো মোটামুটি এই একটা মানে ভিডিওর মধ্যে আমরা উল্টাপাল্টা কোশ্চেন টোশ্চেন দিব, এটা হচ্ছে কাইন্ড অফ আমরা বলবো যে একটা ট্রায়াল, যে তোমরা কোন কোন টপিক থেকে কতটুকু পারতেছো বা কতটুকু তোমার রিভিশন হয়েছে সেই ব্যাপারটা, ঠিক আছে। তারপরে দেখো আমরা চলে যাই পাখি। তো এই পাখি গল্পটা কিন্তু খুব সুন্দর একটা গল্প, এবং এই কবিতার একটাই মূল কথা যে পাখির প্রতি বা পশু পাখির প্রতি মানুষের ছোট 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 বাচ্চাদের যে একটা অকৃত্রিম ভালোবাসা থাকে, মমত্ববোধ থাকে, সেই দিকটা কিন্তু এখানে কুমুর মাধ্যমে, কুমু নামে একটা চরিত্র আছে, কুমু হচ্ছে একটা অসুস্থ মেয়ে, এবং সেই মেয়েটা তার সুস্থতার জন্য তার নানির বাড়িতে চলে যায়, এবং সেখানে গিয়ে সে একটা পাখির দেখা পায়, এক অতিথি পাখির, তার পা ভেঙে যায় আর কি, তার ডানা ভেঙে যায়, এবং সেটা সুস্থ করার জন্য সে যে আস্তে 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 সেটা সেবা করতে থাকে এবং নিজেও সুস্থতা অনুভব করতে থাকে, এটার মধ্যে দিয়ে দেখি যে পশু পাখির প্রতি যে শিশুর কিশোরী বা বাচ্চাদের একটা মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, সেই দিকটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে দেখো আমরা একটু প্রশ্নগুলো দেখি, তাহলে কারা কুমুকে সোনাঝুরিতে রেখে আসার কথা বলেছে বলতো, পিসিরা, কাকারা, মাসিরা নাকি দাদারা? আমরা দেখি যে মাসিরা, অর্থাৎ তার যে বলো কি বলতো, তার যে খালারা, ঠিক আছে, খালাকে মাসি বলা হয়, ঠিক আছে, তার খালারা তাকে সোনাঝুরিতে রেখে আসতে বলছিল। বাহ, তবে আর ভাবনা কি কুমু, এই কথা কে বলেছে বলতো? এই কথাটা কিন্তু বলছিল তার বাবা। এই কথা কে বলেছিল? তার বাবা বলেছিল। যে কুমুর সহপাঠীর নাম কি ছিল বলতো? তার সহপাঠীর নাম কিন্তু ছিল হাসি। বুনো হাঁসগুলো কি রঙের দেখতে ছিল? বুনো হাঁসগুলো দেখতে সাদা ফিকে ছাই বর্ণের ছিল। লাটু হাতে কি নিয়ে দোতলার ঘরে ঢুকলো? বুনো পাখি সাদা ফুল, হলুদ ফুল নাকি বুনো লতা? আমরা দেখেছি যে সাদা ফুল নিয়ে সে কি করলো, দোতলার বড় ঘরে ঢুকলো। তারপর দেখো, লাটু কি নেই বলে সে কুমুর কাছে আফসোস করলো। তার কি নেই? এয়ার গান নেই, ছুরি নেই, কাঁচি নেই, নাকি ভায়োলিন নেই? তার কাছে এয়ার গান নেই বলে সে কি করতে লাগলো, আফসোস করতে লাগলো। লাটুর বন্দুক না থাকায় কে খুশি হয়েছে বলতো? তার কুমু খুশি হয়েছিল। তারপর দেখো, অতিথি পাখিরা বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে তারপর আবার কোন দিকে উড়ে যায়? আমরা দেখি অতিথি পাখিরা বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে তারপরে আবার চলে যায় কোন দিকে বলতো? দক্ষিণ দিকে চলে যায়। ছোট একটা ছাই রঙের বুনো হাঁস কোথায় আঁকড়ে পাকড়ে বসেছিল বলতো? আমরা দেখেছিলাম যে যে তোমার কি লেবু গাছের যে আড়াল ছিল, সেই লেবু গাছের আড়ালে কিন্তু সেটা ছিল। ছি ছি ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে? ওসব কি বাঁচে? এ কথা কে বলতে পারে বলে লাটুর ধারণা। লাটু ধারণা করেছিল যে এই কথাটা বলবে হচ্ছে তাদের দিদিমা। তারপরে দেখো, ভাঙা ডানা নিয়ে যেন পাখিটি পড়ে না যায় তার জন্য লাটু কি করলো বলতো? ভাঙা ডানাটা নিয়ে যেন পাখিটি পড়ে না যায় তার জন্য তাকে কি করা হলো? তাকে হচ্ছে ঝুড়ি দিয়ে বাসা বেঁধে দেওয়া হলো। লাটুর পা কেটে গেলে সে পায়ে কি লাগিয়েছিল বলতো? সে পায়ে লাগিয়েছিল হলুদ কালারের কি মলম। তারপরে দেখো, কুমু বিস্কুট জুড়ে দিলে পাখিটি কি করলো বলতো? সে বিস্কুট জুড়ে দেওয়ার পর জমে যেন সে কি হয়ে গেল বলো? কুমু বিস্কুট জুড়ে দিলে পাখিটা কি করলো? জমে যেন পাথর হয়ে গেল। তারপরে দেখো, একটা হলদে বিড়াল লেবু গাছে উঠলে কুমু কি ভাবে? কুমু ভাবে বিড়ালটা বুঝি কি পাখিটাকে খেয়ে ফেললো, বিড়ালটা বুঝি পাখিটাকে খেয়ে ফেললো। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর কি করলো বলতো? সে অনেকক্ষণ ঝুলে থাকার পর ডালটার উপরে সে কি করলো? চড়ে বসলো। তারপরে দেখো, বৃষ্টি এলে পাখিটা কি করলো? বৃষ্টি এলে পাখিটা ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে লুকিয়ে পড়লো। ঝুড়ির তলার যে গাছটা, সেই গাছটার আড়ালে সে লুকিয়ে পড়লো। বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলে তার কি মনে হলো বলতো? তার মনে হলো কি, তার ডান পাটা ছুটোই মনে হলো। অর্থাৎ বিকেলে যখন কুমু আমরা দেখেছিলাম তার পায়ে একটা ব্যাধি ছিল বা রোগ ছিল, তো বিকেলে যখন সে নিচে নেমে আসলো মনে হলো তার ডান পাটা কি ছোটো হয়ে আছে।
লাটু আর কুমু দিম্মাকে কিসের গল্প বললো বলো তো? সে দিম্মাকে ওই পাখিটার গল্প শোনালো। কুমু কিসের ফ্রেম পায়ে বেঁধে হাঁটতে শিখেছিল? কুমু হচ্ছে তোমার এই যে লোহার যে ফ্রেমটা আছে ওটা পায়ের মধ্যে বেঁধে হাঁটতে শিখেছিল। কোথেকে এসেছে ওরা? এই উক্তিতে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা বলতে পাখিদেরকে বোঝানো হয়েছে। পাখিটির কোথায় গুলি লেগেছে বলতো? পাখিটির কোথায় লেগেছিল বলতো? ডানার মধ্যে গুলি লেগেছিল। কুমু কতক্ষণ পর জানালা দিয়ে উঁকি মারলো? কুমু প্রায় 15 মিনিট পর জানালা দিয়ে উঁকি মেরেছিল। এগুলো ভালো করে গল্প পড়া থাকলে তোমাদের জন্য এগুলো একটা পানিবাদ, জাস্ট রিভিশন দেওয়া। কুমুর দিদিমা কোথায় থাকে বলতো? তার দিদিমা হচ্ছে সোনাঝুরি নামক এলাকায় থাকতো। মাসিমা কুমুকে কত মাস মায়ের কাছে রাখার কথা বলে? মাসিমা কুমুকে প্রায় 3 মাস কি বলতো তাদের তাদের মায়ের কথা অর্থাৎ কুমুর নানির কথা বলতেছিল, তার কাছে রেখে আসার কথা বলে। আন্দামান কোন মহাসাগরে অবস্থিত বলতো? আমরা জানি ভারত মহাসাগরে আন্দামান অবস্থিত। তো এখান থেকে যদি আমরা সিকিউ হ্যাক্স দেখি তাহলে আমরা কি কি দেখতে পাই? আমরা দেখতে পাই পাখির প্রতি কুমুর যে অকৃত্রিম ভালোবাসা সেটার সাথে সাথে উদ্দীপকের একটা মিল থাকতে পারে। তারপর হচ্ছে পাখির যে সুস্থতা, পাখির সুস্থতার অনুভবের সাথে সাথে কুমু মনে করতেছিল সেও সুস্থ হয়ে গেছে। তো পাখির সুস্থতা ভার্সেস কুমুর সুস্থতা, এই দুইটার দিকের সাথে হয়তো কি হইতে পারে বলতো? উদ্দীপকের যে গল্পটা দেওয়া থাকবে, উদ্দীপকটা দেওয়া থাকবে তার সাথে মিল থাকতে পারে। তারপরে দেখো, এখন আমরা দেখব গরবিনী মা জননী। এই যে কবিতাটা আছে এটা হচ্ছে একটা দেশপ্রেমমূলক কবিতা। তো আমরা কিছু কবিতা কিছু গল্প পড়ছি যেন আমরা উল্টাপাল্টা করে কি করতে পারি? রিভিশন করতে পারি। গরবিনী মা জননী হচ্ছে আমাদের একটি কবিতা যেখানে মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে। তার সাথে সাথে আমাদের মাতৃভূমি যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখন কি করি? বাংলার এই বীর সন্তানেরা ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের জন্মভূমি সবসময় ওই সকল বীর সন্তানদেরকে নিয়ে তারা কি করে? গর্ববোধ করে। এবং এই যে আমাদের মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের দিকটাও কিন্তু এখানে অপরূপভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতায়। তাই চলো এখন একটু আমরা কোশ্চেন সলভ করি। গরবিনী মা জননী কবিতায় পুণ্যবতী কে বলতো? পুণ্যবতী হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি। ধুলুর নূপুর কখন বাজে? ধুলুর নূপুর হচ্ছে একদম সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত বাজতে থাকে। ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে কি ভিজে যায় বলতো? ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে ভেসে যায় দুপুরের যে তন্দ্রা মানে কি? ঘুম। ওকে, তারপরে দেখো, বাংলা মায়ের ছেলেরা নিত্য হাজার কি গোনে? বাংলা মায়ের ছেলেরা নিত্য হাজার মরণ মায়ের দণ্ড গুনতে থাকে। হাজার হাজার পাগল ছেলে কোথায় ঝাঁপিয়ে পড়ে বলতো? হাজার হাজার পাগল ছেলে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্নিপাকে, ভয়ঙ্করের দুর্বিপাকে। ঠিক আছে, তারপরে দেখো নিত্যভূমি মানে কি? নিত্যভূমি মানে হচ্ছে আমাদের বাংলাদেশকে বা এই বাংলাকে বোঝানো হচ্ছে। পাকিস্তানের দুঃশাসন কিসের সমান বলতো? এটা হচ্ছে তোমার পাকিস্তানিদের একটা কারাগারের সমান ছিল। ওকে, আচ্ছা আমরা একটু আস্তে আস্তে পরে, আজান দিচ্ছে। ছোপানো মানে কি? দেখো ছোপানো মানে কি? লুকানো, রাঙানো, ছাপ নাকি রং? আমরা জানি যে ছোপানো মানে হচ্ছে তোমার রাঙানো। গরবিনী মা জননী কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত ছিল? এটা ছিল তোমার কি? বাঙ্গালা ছাড়ো এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। তাকে সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়। সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয় কাকে বলতো? এই যে সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয় তোমার, এটা ভুল আছে অ্যান্সার, এটা আমরা একটু কেটে দেই। এটা হবে সন্তানের জন্য কি? কাকে সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়? তাহলে এই যে মাকে বলা হয়েছে সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়। কবির দৃষ্টিতে বাংলাদেশ হলো পুণ্যবতী, ভাগ্যবতী নাকি সরোজিনী? কেন কবি বলেছেন বাংলাদেশ হলো পুণ্যবতী, ভাগ্যবতী এবং সরোজিনী। গরবিনী মা জননী কবিতায় উল্লিখিত বাংলা মায়ের কি বলতো? চোখে নদীর কাজল, পায়ের ধুলোর নূপুর, বুকে তৃণের আঁচল। কোনটা হবে উত্তর? তাহলে আমরা উত্তরটা যদি দেখি 1, 2 এবং 3। গরবিনী মা জননী কবিতায় উল্লিখিত বাংলা মায়ের ছেলেরা কি? কামার কুমোর জেলে চাষি নাকি বাউল মাঝি ঘর উদাসী নাকি মরণ মানের দণ্ডগুণে? তাহলে উত্তর কি হবে? উত্তর 3টাই বলা হয়েছে আমাদের কবিতার মধ্যে। ক্লিয়ার? ওকে। গরবিনী মা জননী কবিতা উল্লিখিত বাংলা মায়ের মেয়েরা কি বলতো? দুর্ভাগিনী, কান্না ফুলের নকশা বনে নাকি সংগ্রাম করে? তারা ছিল হচ্ছে দুর্ভাগিনী এবং কান্না ফুলের নকশা বনে। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না, আমরা আকাশ হতে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।
উদ্দীপকের চেতনা নিচের যেই চরণে বিদ্যমান, সেটা আমরা কোনটা বলতে পারি? আমরা বলতে পারি না মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করে ঘূর্ণি পাখি। এখানে বলা হয়েছে যে আমার মাকে বা আমার মাতৃভূমিকে যারা অপমান করবে আমরা তাদের জন্য কি জীবন দিতে পারি, মা তোমার ভয় নাই। তাহলে আমরা এই লাইনটার সাথে, এই উদ্দীপকের সাথে আমাদের কবিতার এই লাইনটার একটা মিল দেখতে পারি, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। উদ্দীপকে গর্বিণী মা জননী কবিতার উল্লিখিত বাঙালি সন্তানের কোন দিকটির প্রতিফলন ঘটেছে বলতো? সংগ্রামের, গর্বের, প্রতিবাদের নাকি আত্মত্যাগের? আমরা দেখতে পাচ্ছি যে এক সাগর রক্তের বিনিময়ে যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি, তার মানে এখানে বাংলার যে সন্তানেরা ছিল তারা তাদের জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে। তাহলে এই জায়গায় যদি আমরা একটু সিকিউ হ্যাক্সগুলো দেখি তাহলে আমরা কি কি দেখতে পাই? দেখো যে জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে, জন্মভূমিকে বাঁচাতে বীর সন্তানটির যে আত্মত্যাগ সেটা প্রকাশ পাচ্ছে, বাংলার যে রূপ সৌন্দর্য সেটা প্রকাশ পাচ্ছে, মায়ের যে দুর্ভাগিনী মেয়েরা সেই দিকটা প্রকাশ পাচ্ছে, মায়ের যে গর্বিত হওয়া সেটা প্রকাশ পাচ্ছে। একটা উদ্দীপক দিয়ে দিবে, যে উদ্দীপকের মধ্যে হচ্ছে দেখা যায় যে সেখানটার মধ্যে এমন কিছু বিষয় বলবো যেটা এই যে 5টা পয়েন্ট আপু দিলাম তোমাদেরকে, এই 5টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের সাথে মিলে যাবে, তখন সেটা তুমি কম্পেয়ার করে সুন্দর করে অ্যান্সার করবা। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন করতে হবে, তাইলে কিন্তু মোটামুটি দেখা যায় যে তোমরা কি হাফ ইয়ারলিতে ভালো করতে পারবে এবং বার্ষিক পরীক্ষাও অনেক বেশি ভালো করতে পারবে। তারপরে যদি আমরা দেখি আমাদের লাস্ট আরেকটা কবিতা নিয়ে আমরা আলোচনা করব। তো আরও অনেকগুলো কবিতা আছে, গল্প আছে, এগুলো হচ্ছে জাস্ট তোমরা কীভাবে রিভিশন করবা সেই স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, এবং এইভাবে সিকিউ হ্যাক্সগুলো বের করে কিন্তু তোমরা রিভিশন করতে পারো। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় এইভাবে যদি লিখতে পারো বা পয়েন্ট করে করে যদি পড়তে পারো তাইলেই পরীক্ষায় ভালো করবা। দেখো সাম্য, সাম্য শব্দের অর্থ কি? সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা। তার মানে এই যে কবিতাটা আছে, এই কবিতার মধ্যে আসলে কি বলা হয়েছে? বলা হয়েছে সকল ধর্ম, সকল ধর্ম, বর্ণ, গোত্র, গোত্রের ঊর্ধ্বে গিয়ে, কি গিয়ে? ঊর্ধ্বে গিয়ে কি বলতো? মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, একে কি বলা হচ্ছে? এটাকেই সাম্য বলা হচ্ছে। এবং এই পুরো কবিতা জুড়ে কিন্তু সাম্য প্রতিষ্ঠার কথা আমাদের লেখিকা উল্লেখ করেছেন। কি করেছেন? সাম্য প্রতিষ্ঠার কথা তিনি এখানে উল্লেখ করেছেন। তারপরে দেখো যদি আমরা দেখি সাম্য কবিতাটি পাঠের উদ্দেশ্য কি বলতো? ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি সৃষ্টি করা, নাকি সহমর্মিতা সৃষ্টি করা, নাকি কাজ করা? আমরা দেখেছি যে এখানে সাম্য কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি সৃষ্টি করা, সহমর্মিতা সৃষ্টি করা। দেখো বিজয় কেতন মানুষ কোথায় উড়িয়ে চলে বলতো? মাটিতে, আকাশে নাকি সিন্ধু জলে? বিজয় কেতনটা যেখানে উড়িয়ে চলে, এটা কবিতার মধ্যে খুব সুন্দর করে বলা আছে। এটা বলা হয়েছিল যে বিজয় কেতন মাটিতে, আকাশে এবং সিন্ধু জলে উড়িয়ে চলে। সাম্য কবিতায় বলা হয়েছে শতকের সাথে শতক হস্ত মেলায় একত্রিত, নাকি সবে হয়েছে সমুন্নত মানব জীবন শ্রেষ্ঠ? সাম্য কবিতা বলা হয়েছে যে শতকের সাথে শতক হস্ত মিলাই আমরা একত্রিত হবে, তবেই আমরা হব সমুন্নত এবং মানব জীবন হবে আমাদের কি বলতো? শ্রেষ্ঠ। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। মিলি তার গ্রামে একটি নারী শিক্ষা কেন্দ্র খুলতে চায়, তাই সেই গ্রামের সকল মানুষকে আহ্বান করে তাকে সাহায্য করতে। সকলে সম্মিলিতভাবে মিলিকে সাহায্য করে। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকটি আমার পঠিত যে কবিতা আছে সেটা সাম্য কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। তারপরে দেখো তাহলে সম্মিলিতভাবে মিলিকে সাহায্য করে, এরূপ সাদৃশ্যের কারণ কি? কারণ সম্মিলিত কাজ করার প্রচেষ্টা, ভালো কাজের জন্য সংগ্রাম, নাকি কাজে অনাগ্রহ? অনাগ্রহ তো দেখতে পাই নাই, তাহলে আমরা উপরের দুইটা জিনিস দেখতে পাইছি, যে সম্মিলিত কাজ করার প্রচেষ্টা এবং ভালো কাজের জন্য সংগ্রাম করা। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, উদ্দীপকের বিষয়বস্তুর সাথে কোন কবিতার মিল আছে? আমরা দেখতে পাচ্ছি সাম্য কবিতার মিল আছে। তারপর দেখো জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, উভয় জায়গায় প্রকাশ পেয়েছে কাজের গুরুত্ব, কাজের মহিমা, নাকি কাজেই মানব জীবনের শ্রেষ্ঠত্ব নিহিত করে? তাহলে আমরা বলতে পারি যেখানে কাজের বলছে যে জন্মটা তোমার যেমনই হোক কিন্তু তোমার কাজটা কি হইতে হবে? ভালো, মানে তোমার জীবনের যে কর্ম তুমি করে যাবা সেটাকে ভালো হইতে হবে। এখানে কোনো কাজের গুরুত্বকে বলছে না, বলছে কাজের যে মহিমা, প্রভাব এবং কাজেই মানব জীবনের শ্রেষ্ঠত্ব নিহিত, এই দুটা জিনিসকে ক্লিয়ার করা হয়েছে। সাম্য কবিতায় শতকের সাথে শত হস্ত একত্রে মেলানোর কথা বলা হয়েছে, কি বলতো? মিলালে আমরা হব শতেক। তাহলে শতকের সাথে যখন আমরা শত হস্ত মিলাতে পারবো তখন সেটা হয়ে যাবে শতেক।
সাম্য কবিতায় কি একত্রে মিলানোর কথা বলা হয়েছে? কি মিলানো হয়েছে বলো তো? হাতকে একত্রে মিলানোর কথা বলা হয়েছে। সাম্য কবিতায় একসাথে হাত মিলিয়ে সবাই কি হয়েছে বলো তো? আমরা হয়েছি সবাই সমুন্নত। আমরা একত্রে যখন মিলিত হয়ে কোনো কাজ করি তখন আমরা সবাই হয়ে যাই কি সমুন্নত। সাম্য কবিতা কাকে কবি শ্রেষ্ঠ বলেছেন? বলেছেন যে যারা হচ্ছে কি, যারা মানব জীবনে না, সাম্য কবিতায় কাকে কবি শ্রেষ্ঠ বলেছেন? কাজকে নাকি হচ্ছে পৃথিবীকে, মানব জীবন নাকি কাজের আহ্বান? এখানে কাকে না, এখানে হয়তো কোন জিনিসটাকে তিনি শ্রেষ্ঠ বলেছেন? মানব জীবনকে তিনি শ্রেষ্ঠ বলেছেন। সাম্য কবিতায় মানব জীবন কিসে মহিয়ান বলো তো? মানব জীবন হচ্ছে আমাদের কর্মে, আমাদের কাজের মাধ্যমে মহিয়ান হয়ে তোলে। সাম্য কবিতায় বর্ণিত প্রজ্ঞা কিসে? সংগ্রাম, সাহসে, আশায়, কঠোরতা নাকি স্নেহে? আমরা দেখতেছি আমরা যখন সংগ্রাম করতে পারি, সাহস করতে পারি, একত্রে মিলিত হয়ে আমরা কাজ করতে পারি, তখনই সেটা কি হয় বলতো? সেটা হচ্ছে তোমার সাম্য কবিতায় বর্ণিত আমাদের প্রজ্ঞা বা আমাদের কি বলতো শপথ। তারপরে আমরা এটা আচ্ছা, সাম্য কবিতা উল্লিখিত প্রজ্ঞা শব্দের অর্থ কি? আমরা জানি প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে গভীর জ্ঞান, গভীর জ্ঞান। তাহলে সাম্য কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল? আমরা দেখেছিলাম এটা হচ্ছে আমাদের নৌল কিশোরের যে দরবার, এই গ্রন্থটির অন্তর্ভুক্ত ছিল। কবি সুফিয়া কামাল ছিলেন একজন সফল সংগঠক, সফল নারী নেত্রী নাকি নাট্যকার? তিনি ছিলেন একজন সফল সংগঠক এবং সফল একজন নারী নেত্রী, এবং এই কবিতাটি কবি কি বলতো সুফিয়া কামালের লেখা। ওকে, তারপরে দেখো, ঘরের ভিতরে একবার দৃষ্টি দিয়ে খোকার কি অবস্থা হলো? এটা আরেকটা জিনিসের হচ্ছে তোমার চলে আসছে, অন্তরাত্মায় চুটকে উঠলো। ওকে ওকে, যাই হোক, তো মোটামুটি আমরা কিন্তু কি করে ফেলছি বলতো? এই যে আমাদের ওকে, আমাদের যে কটা কবিতা এবং গল্প ছিল মোটামুটি কিন্তু আমাদের শেষ। এটা অন্য আরেকটা টপিকের জিনিস। এখন তোমাদের মধ্যে আছে যারা সহপাঠগুলো পড়বা, তারা কিভাবে পড়বা? তোমাদের সহপাঠগুলো হচ্ছে প্রথমে গল্পটা পড়বা। সহপাঠের ক্ষেত্রে আমি তোমাদেরকে রিভিশন স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে তোমরা কি পড়বা বলতো? গল্পটা পড়বা। গল্পটা পড়ার পর তোমাদের বোর্ড বইয়ের মধ্যে দেখবা, বোর্ড বইয়ের মধ্যে 2 সেট কোশ্চেন থাকে, 2 সেট প্রশ্ন থাকে। প্রথমত তোমরা সেই 2 সেট প্রশ্ন আগে সলভ করবা। এবং আমরা যখন একাডেমিক প্রোগ্রামগুলোতে পড়াই, আমরা সবসময় গল্প পড়ানোর পর স্টুডেন্টদেরকে কোনো প্রকারের গাইড বই কিছু না দেখে আমরা তাদের নিজেদের উত্তর করার চেষ্টা করতে বলি। এবং তোমরা যখন নিজেরা এই জিনিসগুলোর উত্তর করতে থাকবা, তখন দেখবা যে পুরো গল্পটাকে তুমি নিজে একবার সামারাইজ করবা। আচ্ছা, এখানে কী বলা হয়েছে, কেন এই জিনিসগুলো ঘটলো, বা কেন এই গল্পটা বলা হয়েছে। যখন তুমি মূল কথাটা বুঝতে পারবা, তখনই কিন্তু তুমি নিজে থেকে অ্যান্সার করতে পারবা। আর এই যে সহপাঠের পর্বগুলো আছে, সেগুলো দেওয়ার পিছনে কারণটা হচ্ছে তুমি তোমার নিজের সৃজনশীলতাকে প্রকাশ করবা। ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি যে গদ্য এবং পদ্যগুলো আলোচনা করেছি খুবই ইম্পর্টেন্ট ছিল এবং একটু কঠিন ছিল, এবং হার্ডগুলো আমি তোমাদের একটু রিভিশন করার চেষ্টা করেছি, এবং আশা করছি তোমরা পরীক্ষার আগে সবগুলো চ্যাপ্টার রিভিশন করবা। ইনশাল্লাহ তোমরা পরীক্ষার আগে যখন সবগুলো চ্যাপ্টার রিভিশন করে ভালোভাবে যেতে পারবা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। ঠিক আছে? এবং বার্ষিক পরীক্ষার আগেও তোমাদের এরকম কিছু গাইডলাইনমূলক ক্লাস আমরা দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। টাটা।